বাংলাদেশ সহ ৭৫টি দেশের উপর বর্ধিত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত যুক্তরাষ্ট্রের। ট্রাম্পকে ধন্যবাদ ডক্টর ইউনূসের। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। বিনিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল। ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপের দাবি জানাবে দলটি। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ১৯,২৮,৯৭০ জন, গতবারের চেয়ে ১ লাখ কম। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ সহ ৭৫টি দেশেরও বেশি দেশের ওপর আরোপিত বর্ধিত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে তাদের বিষয়ে নমনীয় হয়েছে ওয়াশিংটন। এই ৯০ দিন সকল দেশের ওপর ১০% শুল্ক নির্ধারিত থাকবে বলে জানানো হয়েছে। তবে চীনের বিরুদ্ধে আরও কঠোর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির ওপর শুল্ক আরও বাড়িয়ে ১২৫% করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবিলম্বে এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে বর্ধিত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগকারীদেরকে এদেশে বিনিয়োগের আহ্বান জানান। বুধবার বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকে বদলে দেওয়ার মতো চমৎকার সব আইডিয়া রয়েছে বাংলাদেশের কাছে। ডক্টর ইউনূস বলেন, ব্যবসা হলো বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বক্তৃতায় ১৯৭৪-এর কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার আয়োজনে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশ থেকে সম্মেলনে অংশ নেওয়া ৫৫০-রও বেশি অতিথিদের স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিনিয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। বলেন, এদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে চমৎকার সব আইডিয়া, আর তরুণরাই বদলে দিতে পারে গোটা বিশ্বকে। Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both. Business is the most powerful mechanism by which you can change the world. Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রান্তিক এক ক্ষুদ্র গ্রামে এটি শুরু হলেও তা এখন আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। 74 is a year that we cannot forget. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. 1.5 million people died. এর আগে বিনিয়োগে অবদান রাখার জন্য ৪ ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। আর বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন পরীক্ষামূলকভাবে দেশে যাত্রা শুরু করে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার লিংক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে মুক্ত বাণিজ্য অঞ্চলের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বুধবার রাজধানীর একটি হোটেলে সম্মেলনের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোর মাঝে দেশে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। মেজবাহ হাসানের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী করে গড়ে তুলতে তৃতীয় দিনের মতো চলছে এ সম্মেলন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদিনের ফিরিস্তি তুলে ধরেন বিডা চেয়ারম্যান। জানান, ফার্মাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি খাত ও আমিরাতের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সম্মেলনে আসা বিনিয়োগকারীরা। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএই ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সো সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাতারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি, এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। যে দলেই ক্ষমতায় আসুক, বিনিয়োগকারীদের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা। সে লক্ষ্যে সব রাজনৈতিক দলগুলোকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে। বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার, সেটা লোকাল থেকে হোক, ফরেন থেকে হোক, এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার। জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। তৃতীয় দিনের সম্মেলনে আইএলওর সঙ্গে শ্রম অধিকার বিষয়ক এবং হাঙ্গার গ্রুপের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। ফলে আগামী 1-2 বছরের মধ্যে 15,000 লোকের কর্মসংস্থান হবে বলে জানান বিডা চেয়ারম্যান। বিভিন্ন মিটিং করেছেন এবং মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার শেখ হাসিনা, শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়াও এদিন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে যান অভিযোগ জমা দিতে। দুদককে ব্যবহার করে অতীতে নির্দোষ অনেককেই হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনে দেশে বিদেশে নানা কর্মসূচিতে খরচ হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। এছাড়াও সে সময় শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি ম্যুরাল নির্মাণে রাষ্ট্রের প্রচুর অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ আছে। শেখ হাসিনা, শেখ রেহানা সহ অভিযুক্ত ব্যক্তিদের এমন লুটপাটের বিষয়ে খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। একই দিনে দুপুরে গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে যান জাতীয় নাগরিক পার্টির 2 নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সার্জিস অভিযোগ করেন, অতীতে দুদককে ব্যবহার করে আওয়ামী লীগের অনেকেই সাম্রাজ্য গড়েছিলেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এদিকে শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটি ব্যাংকের 16 কোটির বেশি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে বিভ্রান্তি নিরসনে ডিসেম্বরের আগেই নির্বাচনের পূর্ণাঙ্গ একটি রোডম্যাপ চায় বিএনপি। এই বিষয়টি নিয়ে আগামী 16 এপ্রিল বিএনপির সাথে বৈঠক হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর আগে বৈঠকের সময় চেয়েছিল দলটি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবছরের জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করা সম্ভব বলে মনে করেন দলের নেতা। নাজিবুর রহমানের রিপোর্ট।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ঈদ পরবর্তী দলের নতুন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ চাইবেন তারা। আলোচনার পরই সিদ্ধান্ত আসবে কোন প্রক্রিয়ায় নির্বাচনের দাবি আদায় করবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতার ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। এ সময় সংস্কার কমিশনে বিএনপির দেয়া প্রস্তাব নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা পুনর্বহলের দাবি জানিয়ে তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতা নিয়ে কোনো প্রস্তাব দেয়নি দলটি। রাষ্ট্রধর্ম নিয়ে কোনো সুপারিশ তো বাতিলের আসেনি, সেটা সংস্কার কমিশন মেনে নিয়েছে। আমরা তার সাথে আগেই একমত। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই, এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আর সংবিধানের মূলনীতি হিসাবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির বিপক্ষে বিএনপি বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশকে দেয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ফলে বাংলাদেশি পণ্য ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা যাবে না। বুধবার দেশটির কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগে ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশকে এই সুবিধা বাতিল করার জন্য মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে পণ্য রপ্তানি করার ক্ষেত্রে বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল, যা এখন আর সম্ভব হবে না। ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞদের দাবি, এই সিদ্ধান্ত ভারতীয় রপ্তানিকারকদের অতিরিক্ত কার্গো পরিবহন সক্ষমতা তৈরি করবে। এদিকে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হলেও এই সিদ্ধান্ত ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর প্রভাব ফেলবে না। বুধবার সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভারতে বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল। এই জন্য এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে এই পদক্ষেপগুলো ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানির ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী আচরণে মোর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তিনি। দীর্ঘদিন সে পলাতক থাকে। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং আদালতে আনার পরে তার পক্ষে তার আসামির পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন এবং সরকারি পক্ষে প্রসিকিউশনের বক্তব্য রাখেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। উনি হচ্ছে 87 নম্বর আসামি, বাট এজাহারের কোনো অংশে ওনার কোনো সম্পৃক্ততা, ওনার কোনো উনি অ্যাক্টিভলি কোনো পজিশনে ছিলেন না। আমরা বলেছি বিজ্ঞ আদালতে, বিজ্ঞ আদালত উনি শুনেছেন, বিজ্ঞ আদালত সন্তুষ্ট জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসব পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী 19,28,970 জন।
2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। এবার সারা দেশে 3,715টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 9,67,739 জন এবং ছাত্র 9,61,231 জন। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করে এবং মুঠোফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না যেতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে। গাজীপুরে 3টি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পড়ে গেছে বিপুল পরিমাণ ঝুট পণ্য, তবে আগুনে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বিকেলে কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের আরও 2টি গুদামে। প্রথমে শ্রমিক ও স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ফায়ার সার্ভিস জানায়, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী রশিদ এগ্রো ফুড প্রোডাক্টসের মালিক আব্দুর রশিদের কুষ্টিয়ার বাড়িতে দিন দুপুরে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা, তবে এতে কেউ হতাহত হননি। এ সময় আব্দুর রশিদ বাড়িতে ছিলেন না। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি তিনি। বুধবার দুপুরে কুষ্টিয়ার শহরের কোটপাড়ায় গোশালা গলিতে তার বাড়িতে গুলি চালানো হয়। স্থানীয়রা জানান, 2 জন হেলমেট পরা ব্যক্তি বাইক থামিয়ে কোমর থেকে অস্ত্র বের করে আব্দুর রশিদের বাড়িতে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, 2 রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চলতি বোরো মৌসুমে সরকারিভাবে 36 টাকা কেজি দরে ধান ও গম আর 49 টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি FPMC এর সভা শেষে এসব বলেন তিনি। এবছর 3.5 লাখ টন ধান ও 14 লাখ টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে গমের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত এই ধান চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। আর ধানের উৎপাদন এবার বেশি হবে ও সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ সমস্যা হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। গত বছর 17 লাখ টন ধান চাল সংগ্রহ করেছিল সরকার। প্রতি কেজি ধানের মূল্য ছিল 32 টাকা, সেদ্ধ চাল 45 টাকা ও আতপ চাল 44 টাকা। সরকারি হিসেবে বর্তমানে ধান চাল গম মিলিয়ে 13,20,854 টন খাদ্যশস্য মজুত রয়েছে। 30 টাকা, তাই না? আর বড় ধানের আর চালের ব্যাপারে 49 টাকা আমরা ধার্য করেছি। আর গম তেমন আনি নাই, তবু গমটা আমরা নোশনাল 36 টাকা বলেছি যে গম যদি প্রকিউর করি। পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। আর গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। জ্বালানি তেলের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে অনেকেই এখন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মানুষও পিছিয়ে নেই। বৈদ্যুতিক গাড়ি কিনে নানাভাবে লাভবান হবারও সুযোগ রয়েছে তাদের। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। গত বছরের জুন পর্যন্ত নিউ ইয়র্ক শহরে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ছিল প্রায় 60,000। এখন তা 1 লাখেরও বেশি। কয়েক হাজার রিচার্জ স্টেশনে দিনের বেলা অবিরাম চার্জ দেওয়া হচ্ছে। এতে করে ব্যাপক চাপ পড়ছে গ্রিড লাইনে। দিনের বেলায় সেই চাপ কমাতে মধ্যরাত থেকে ভোর অবধি গাড়ি চার্জ করলে ক্যাশব্যাক অফার দিচ্ছে সিটির বিদ্যুৎ বিতরণ সংস্থা কন এডিশন। বৈদ্যুতিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই গাড়ির চাহিদা এখন আকাশচুম্বী। তবে এই গাড়ি চার্জ দিয়েও যে আয় করা যায় সেটা কিন্তু অনেকেই জানেন না।
এখন হলো তারা ইলেকট্রিক ভেহিকেল ইউজার্স অ্যান্ড ওনার্স, তো তাদের সবার সাইন আপ করা উচিত। আমাদের অনেক বাঙালি ভাইরা আছে যারা হলো থাউজেন্ডস অফ ডলার সাইন করতেছে এই প্রোগ্রামে এনরোল করে। 1 লাখ রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকলস আছে, সবাই যখন দিনের বেলা চার্জ করতেছে তখন হলো আমাদের গ্রিডের উপর একটা বড় ইম্প্যাক্ট হইতেছে। এই ইম্প্যাক্টটা কুল ডাউন করার জন্য কনএডিসন হলো ইলেকট্রিক ভেহিকেল ড্রাইভার্সদেরকে ক্যাশব্যাক দিতেছে যখন তারা অফ পিক আওয়ার্স ড্রাইভ করে। মোবাইল ফোনের অ্যাপসে সাইন আপ করে অনেকে এই সুবিধা নিলেও বেশিরভাগ বাংলাদেশি চালক বা মালিক এ বিষয়ে এখনও অবগত নন। এটা মোর দ্যান $100 আমাদের কাছে রিটার্ন ব্যাক আসে, যেটা আমাদের জন্য অনেক বেনিফিশিয়ারি। যতবার চার্জ দিব ততবার টাকা রিফান্ড পাবো প্রতিবারই, তো এটা অনেক ভালো, তো এটা অনেক বেনিফিট আছে, সেজন্য এটা ইনস্টল করা। বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীরা মনে করছেন বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রচার চালালে ব্যস্ত সময়ে গ্রিডে যেমন চাপ কমবে, তেমনি আর্থিকভাবেও লাভবান হতে পারবেন মালিক বা চালকরা। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সুলভ মূল্যে বিমান টিকিটের নিশ্চয়তা নিয়ে মালয়েশিয়ার তামিং জায়ায় যাত্রা শুরু করল নোভেলি গ্রুপের প্রতিষ্ঠান নোভেলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান জানান, বুধবার বালাকং এর তামিং জায়া পাসার মালামের পাশে এর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার নাজমুল ইসলাম বাবুল ও সুজলা বিনতে সুপুরি। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। ফিতা কেটে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল ইসলাম বাবুল বলেন, প্রবাসীদের বিমান টিকিট সংক্রান্ত বিভিন্ন সেবা নিয়ে কাজ করবে নোভেলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এছাড়া এখান থেকে দেশে স্বল্প খরচে মালামাল পাঠানো যাবে বলেও জানান তিনি। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বাংলাদেশ জামায়াত ইসলামী 1 নং মক্কা প্রদেশের উদ্যোগে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা। সৌদি আরব থেকে মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কার স্থানীয় একটি হোটেলে মক্কা 1 নং শহর সভাপতি জোবায়ের আবরারের সভাপতিত্বে ও মক্কা 1 নং শহর সাধারণ সম্পাদক ও উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফেজ আহমদের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ। প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব জামায়াত ইসলামী কার্যনির্বাহী কমিটির সদস্য হাফেজ আব্দুল বাকি, জামায়াত ইসলামী মক্কা প্রদেশের সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। অনুষ্ঠানে মক্কা সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কৌতুক নাটক, আবৃত্তি ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। শেষে প্রধান অতিথি ও প্রধান বক্তা 3 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো জনপ্রিয় প্রাণ কোম্পানির পণ্য পাওয়ার এনার্জি ড্রিঙ্ক এর ক্যাম্পিং অ্যান্ড র্যাফেল ড্র। এতে বিজয়ী হয়েছেন 5 জন গ্রাহক। 1 জন পেয়েছেন মোটরসাইকেল, বাকি 4 জন পেয়েছেন বাইসাইকেল। এছাড়া 25 জন পেয়েছেন গিফট হ্যাম্পার। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান জানান, সোমবার কুয়ালালামপুরের আমপাং এর একটি রেস্টুরেন্টে এই র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সামনে আরও বড় চমক রয়েছে প্রাণ ম্যাঙ্গো জুস গাড়ি ক্যাম্পিংয়ে। আগামী 15 এপ্রিল প্রাণ ম্যাঙ্গো জুস গাড়ির এই র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের ঠিকানায় গিফট পাঠিয়ে দেওয়া হবে। র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল এর বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর ফয়সাল সাইগর, মালয়েশিয়া প্রাণের ম্যানেজিং ডিরেক্টর সেলিম ভুইয়া, হেড অফ মার্কেটিং টেইলর তাহসিন, হেড অফ সেলস আবু বকর সিদ্দিক, পারভেজ সহ মালয়েশিয়ান 4 জন মডেল। পাওয়ারটা হলো আমাদের গ্লোবাল ব্র্যান্ড। এই গ্লোবাল ব্র্যান্ড 140 কান্ট্রিতে আমরা এখন বিজনেস করতেছি। সুতরাং এটা শুধুমাত্র মালয়েশিয়া না, এটা মিডল ইস্টে, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা মার্কেটে কিন্তু আমাদের পাওয়ারটা কন্টিনিউ সেল করতেছে। সিঙ্গাপুর মার্কেটে আছে। বোলিং আক্রমণ ছাড়া গত কয়েক বছরে টেস্টে উন্নতি নেই বাংলাদেশের, এমনটাই মন্তব্য করেছেন দলে অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। এদিকে লিটন দাসের জায়গায় সুযোগ পাওয়া তরুণ উইকেট রক্ষক ব্যাটার মহিদুল ইসলাম অঙ্কনের চাওয়া সুযোগ পেলে জিম্বাবুয়ে সিরিজে নিজেকে প্রমাণ করার। ইউনুস আলীর ক্যামেরায় রিপোর্ট করছেন কুশল ইয়াসির। বিকেএসপিতে ঢাকা লিগের 2 ম্যাচের 4 দলের হয়ে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া 15 জনের মধ্যে 12 জন খেলেছে।
প্রাইম ব্যাংকে 133 রানে হারানোর পর আবাহনীর হয়ে খেলা টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে লম্বা আলোচনাও করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এই দলের হয়ে খেলছেন অভিজ্ঞ মুমিনুল হকও। তবে শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষ জিম্বাবুয়েকে কোনোভাবেই পিছিয়ে রাখছেন না তিনি। আমরা 10টা টেস্ট ম্যাচ ছেলে, তার মধ্যে আমরা 4টা ম্যাচ জিতেছি। অ্যাটলিস্ট আরও 2টা ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংটা উপরে থাকতো। তো দিন শেষে কিন্তু এর আগের বছর আমরা 8 নম্বরে ছিলাম, এবার 8 নম্বরে। তো আমার কাছে মনে হয় আমরা খুব একটা ইমপ্রুভ করিনি, শুধু আপনার ইমপ্রুভমেন্টের জায়গা হলো আমাদের বোলিংটা ইমপ্রুভ করেছে এইটাই। বিকেএসপির আরেক মাঠে অগ্রণী ব্যাংককে 74 রানে হারিয়েছে মোহামেডান। দারুণ ছন্দে আছেন জাতীয় দলের হয়ে এক টেস্ট খেলা মহিদুল ইসলাম অঙ্কন। 10 ম্যাচে 383 রান এসেছে তার ব্যাট থেকে। টেস্টের বড় দলগুলোর মতো কন্ডিশন পেলে বাংলাদেশও এই ফরম্যাটে ভালো করবে বলে আশাবাদী তিনি। হয়তো সুযোগ পাবো, অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে আমরা টিম হিসেবে ভালো খেলতে পারি, আমরা যাতে আমাদের হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নিতে পারি। তো অবশ্যই ওইখানে যদি ওই সুযোগটা পাই অবশ্যই চেষ্টা করবো যে লিটন ভাই যেমন থ্রু আউট অনেক বছর ধরেই ভালো খেলতেছে, হোপফুলি যে আমিও ইনশাল্লাহ ভালো খেলতে পারি। 13 এপ্রিল শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। 20 এপ্রিল শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, বিকেএসপি, সাভার, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। বাংলাদেশ সহ 75টির দেশের ওপর বর্ধিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত যুক্তরাষ্ট্রের। ট্রাম্পকে ধন্যবাদ ডক্টর ইউনূসের। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। বিনিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক 16 এপ্রিল। ডিসেম্বরের আগেই নির্বাচনী রোডম্যাপের দাবি জানাবে দলটি। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী 19,28,970 জন, গতবারের চেয়ে 1 লাখ কম। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।